ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে সবচেয়ে দীর্ঘ অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, প্রায় ২,২১৬ কিলোমিটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও প্রায় ৫৬৯ কিলোমিটার সীমান্ত অরক্ষিত ও বেড়াবিহীন রয়েছে, যেখান থেকে চোরাচালান অনুপ্রবেশের ঘটনার পরিসংখ্যান সব থেকে বেশি, এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে। আপনার কাছে কি মনে হয় আসলে যে বেড়া দেওয়া নিয়ে যে দুই দেশের মধ্যে একটি আপা বলছিলেন যে অ্যাড্রেস করা দরকার, বসার দরকার, এবং কার কতটুকু জায়গা, সেখানে মানুষেরও একটি বসবাস রয়েছে, সেই জায়গা নিয়ে আসলে আপনি সামনের অবস্থা কি দেখতে পাচ্ছেন? প্রথমত ধন্যবাদ। প্রথমত আমরা কিন্তু ডিমার্কেশন করে ফেলেছি। আমাদের যে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার, যেটা অনেক সময় অনেকটা ডিমার্কেটেড ছিল না, ছিটমহল ছিল, ছিটমহলগুলোর এক্সচেঞ্জ হয়ে গেছে। শুধু মোটামুটিভাবে বোধহয় আমাদের 7-8 কিলোমিটার ছাড়া বাকি জায়গাটা আমরা সব ঠিকঠাক হয়ে গেছে, সেটেলড। এখন আপনি যেটা বলছেন 594 কিলোমিটার তার কাটা লাগানো হয়নি, 569 কিলোমিটার তার কাটা লাগানো হয়নি, অরক্ষিত বলা যাবে না। সেখানে কিন্তু বিএসএফ এর গার্ড থাকে, তবে ওদের নিয়ম অনুযায়ী যে রাজ্য সরকার যে আছে, রাজ্য সরকারকে জমিটা আপনার দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার আপনার যখন আপনি তো জানেন যে বর্ডার তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তো কেন্দ্রীয় সরকার ওইটা এই মমতা ব্যানার্জি থেকে পায় নাই। এর আগে নাকি সিপিআইএম এর থেকেও নাকি এর আগে কেন্দ্রীয় সরকার পায় নাই। সুতরাং দিস ওয়াজ আ লং ড্রন প্রসেস। সো সেই হিসাবে অবশ্যই শুভেন্দু অধিকারী এখন হয়তো দিয়ে দিবেন 594 কিলোমিটার দিয়ে, 69 কিলোমিটার দিয়ে দিবেন, এবং ওরা তার কাটা লাগাবে। আমার বিষয়টা হচ্ছে যে তার কাটা দিলে বাংলাদেশের মানুষের কি খুব ক্ষতি হবে? আমরা একটু দেখি কি ব্যাপারটা, আমাদের বর্ডারে কি চলে। আপাতত বললেন যে বর্ডার, যেটা বললেন যে আপনার সে মনে আছে যে যখন রেড ক্লিফ যখন সেই বর্ডার করে তখন বলেছিল যে মানে আপনার মানে বেডরুম আর আপনার ধরেন শোয়ার ঘর আর রান্নাঘরের মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে বর্ডার, এবং পরিবারের অর্ধেক, বাড়িটার অর্ধেক আপনার ওইদিকে, অর্ধেক এদিকে, এরকম তো ছিল। এবং আমাদের এটা হচ্ছে সবচাইতে ঘন বসতিওয়ালা বর্ডার পৃথিবীতে, এত ঘনবসতি আর কোথাও নাই। সুতরাং আপনি কিন্তু অন্য জায়গার কি করেন সেটার সাথে আপা যেটা বলছেন, আপনি ধরেন যে যেখানে মরুভূমির মধ্যে বর্ডার যেরকমভাবে আপনি দেখবেন সেটা তো এখানে দেখবেন না। সো এখানে আপনার মানুষের প্রতি এক ধরনের মমত্ববোধ থেকে এই জিনিসটা দেখা উচিত, কিন্তু সেটা দেখা হয় না। এবং কেন দেখা হয় না আমি একটু বলতে চাই যে আপনি আমাদের একটা কলোনিয়াল স্টাডিতে একটা কথা আছে না, যে মেট্রোপল, কেন্দ্র এবং প্রান্ত, যেমন ধরেন আমরা ঢাকায় শহরে এখন কথা বলছি, তার মানে আপনি মেট্রোপলিসেতে বসেন, আপনি মেট্রোপলিসের কথা বলেন, হ্যাঁ, আপা কিন্তু ন্যাশনাল লেভেল কথা বলতেছে। মানে আমরা কিন্তু এটা ইন এ ওয়ে যে কেন্দ্র কিন্তু সব কিছু মানে সারপ্লাসটা সে উদ্বৃত্তটা নেয়, আর প্রান্তিক যে মানুষগুলো আছে যারা বর্ডার পার্টে, তারা কিন্তু প্রান্তিক মানুষ। সেই প্রান্তিক মানুষকে কিন্তু আমরা কিন্তু করি, আপনার মানে স্যাক্রিফাইস করে দিই। সো উনারা কলকাতায় বসে আছেন, শুভেন্দু অধিকারী সাহেব, আমি শুভেন্দু অধিকারীকে বলতে আমি এইভাবে বোঝাচ্ছি, মানে উনার মতো যতজন আছেন তারা যারা কলকাতায় বসে আছেন, কেন্দ্রে বসে আছেন, মানে ওয়েস্ট বেঙ্গলের কেন্দ্রে, সেখান থেকে তারা প্রান্তিক মানুষকে ব্যবহার করছেন। কেন? কারণ প্রান্তিক মানুষকে উনারা ব্যবহার করছেন যাতে আমাদের এখানে একটা অস্থিরতা থাকে। এই অস্থিরতা থাকার কারণটা কি আমি যদি বলি, আমার কাছে মনে হয় যে আপনি দেখবেন, আপা আমার থেকে অনেক 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 ভালো বলতে হবে, তবে পৃথিবীতে কি একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক পলিটিক্সের যে ডাইনামিক্স, সেটাই কিন্তু ফরেন পলিসিকে প্রজেক্ট করে। ডোমেস্টিক পলিসি যে ডাইনামিক্সে যদি দেখা যায় যে কোথাও রেশিয়াল সুপ্রিমেসি ইজ দ্য মেইন আপনার আর কি থিওরি বা মেইন যেটা ইডিওলজি, যদি রেশিয়াল সুপ্রিমেসি হয়, তাহলে আপনি দেখবেন যে তারা কিন্তু তাদের সাইডের বা অন্যান্যকে কিন্তু ছোট করতে চাইবে, না হলে তো সে সুপ্রিমেসি হচ্ছে না। সেটা আপনি মুসোলিনির ইটালি বলেন, সেটা আপনি হিটলারের জার্মানি বলেন। আমি ছোটবেলায় সত্যি কথা আপা কি মনে করবো জানি না, আমি এটা পাকিস্তানের মধ্যেও দেখছি। আমরা যখন 60s তখন বলা হইতো উই দ্য মুসলিমস আর দ্য গ্রেটেস্ট পিপল, হ্যাঁ, এগুলো বলা হইতো। একটা পাকিস্তানি সোলজার 10টা ভারতীয় সোলজার, এরকম প্রপাগ্যান্ডা ছিল আর কি। সো এইটাও কিন্তু তখন আমি এটাকে কিন্তু সাপোর্ট করতে পারি না। কিন্তু সেখান থেকে, এবং এখন তো অনেকেই বলে যে ইন্ডিয়া তো অনেকেই বলে যে পাকিস্তানাইজেশন হয়ে গেছে, মানে এনারা এখন রেশিয়াল সুপ্রিমেসিতে যাওয়ার কারণে বাঙালিদের সম্পর্কে এই কথাগুলা ওনাদের উপরে অ্যাটাকটা আসবেই বলে আমি মনে করি। এবং এই অ্যাটাকে প্রান্তিক মানুষকে অ্যাটাক করা সবচেয়ে সহজ। আমি আপনাকে বলি যে এই যে বর্ডার নিয়ে আপনি বলছেন যে এখানে ওই যে উনি যে বললেন যে গরুর স্মাগলিং,
এই গরুর স্মাগলিং এর বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি তো যারা মিউট, যারা এটা ক্যারি করে তারা না, নিশ্চয়ই তার পিছনে বড় বড় ব্যাপারী আছে, বড় বড় আপনার মানে কারবারি আছে। ওখানে আমি শুনলাম, আমাকে বলছিল যে বাংলাদেশের আপনার বর্ডারের চারিপাশে 460-এর উপরে আপনার ফেন্সিডিল কারখানা আছে। তাহলে 460 ফেন্সিডিল কারখানা কার আছে? এটা তো আপনার ওই মানে প্রান্তিক মানুষের না, সেটা হচ্ছে কি ওদের ওখানকার আপনার যারা ইলিট সেই সমস্ত লোকরা। এখন আমি ইয়াবা বা অল দ্যাট ড্রাগস অ্যান্ড স্মাগলিং, সো স্মাগলিং এর বেনিফিশিয়ারি হচ্ছে ওদের ওখানকার ইলিটের একটা অংশ, আমি যেটা বলতে চাই। কিন্তু সুতরাং আমি মনে করি না ইন্ডিয়া ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। আমি মনে করি ইন্ডিয়া অলওয়েজ ওয়েপনাইজেস ইচ অ্যান্ড এভরি প্রবলেম। তারা ওইটাকে দিয়ে আপনাকে বাড়ি মারতে চায়। সেটাই আপনি যেটি বলছিলেন যে আমি খুব অবাক হচ্ছিলাম, তাহলে তো আসলে কাঁটাতারের বেড়া দিয়ে খুব বেশি একটা লাভ কি? ওই যে বললাম যে আপনাকে এইটা বলা এবং এই ইস্যুটাকে দেখানো, সবচেয়ে বড় কথা কি ভাই শুনেন, আসলে তো পয়সা নাই। আসলে তো বড় বড় প্রবলেম হচ্ছে কি যে উনারা কোনো ইয়ে করতে পারতেছে না, মানে আপনার ইন্ডাস্ট্রিকে রিলোকেট করাতে পারছে না ইয়েতে আপনার ওয়েস্ট বেঙ্গলে। আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের বেকারত্ব খুব হাই। সো ওই প্রবলেমগুলো সলভ করা অত্যন্ত, ওইটাই দরকার, কিন্তু ওইটা করা কঠিন। সুতরাং উনারা কঠিন কাজটা না করে উনারা বাংলাদেশের উপরে এটা চাপায় দেয়, ডিস্ট্র্যাক্ট করুক, ডিফ্লেক্ট করুক। এই ওয়েপনাইজেশন এইটাই তো কেন্দ্র করছে। কি এটাই কি নরেন্দ্র মোদী করেন নাই? দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। আপনি দেখেন নরেন্দ্র মোদীর দেখেন যে যেই সময় উনি পাকিস্তান করলেন, যেই সময় উনি মেগা প্রজেক্ট দিয়ে বললেন যে উনারা খুব হয়ে যাবেন, মানে তৃতীয় লার্জেস্ট ইকোনমি হবেন কয়েকদিন পরে, শাইনিং ইন্ডিয়া, তারপরে বললেন $5 ট্রিলিয়ন ইকোনমি হবেন। উনাদের প্রতিটা বছর, বোধহয় গত 5 বছর ধরে প্রতি বছর ওনাদের ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কমতে সবাই বের হয়ে চলে যাচ্ছে। তার মানে ইন্ডিয়ার উপরে কিন্তু বিদেশিদের আস্থা নাই। বাংলাদেশের উপরে আরও নাই, সেটা আরেক জিনিস কথা, কিন্তু ইন্ডিয়ার উপরে নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে অর্থনৈতিক সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, সেগুলোর থেকে যদি চোখ সরানোর জন্য মুসলমানকে একটা কমন এনিমি বানিয়ে দিছে। এবং এখানে আরেকটা বলে শেষ করতেছি, আমি অনেক সময় নিছি, সেটা হচ্ছে যে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী যখন ইসরায়েল সফর করেন, তখন ইসরায়েল, আমি সরি এটা অনুষ্ঠান আপনাকে আগেও বলছি, আমি আবারও বলবো, এটা আমি বারবার বলতে চাচ্ছি এটা, যে তখন ইসরায়েল বলেছে যে তাদের একটা হেক্সাগন অ্যালায়েন্স আছে। এই হেক্সাগন অ্যালায়েন্সের নাম্বার 2 মেম্বার হচ্ছে ইন্ডিয়া, নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনার গ্রিস, নাম্বার 4 হচ্ছে সাইপ্রাস, তারপর বোধহয় ইউই আছে, আর আফ্রিকার থেকে বোধহয় ইথিওপিয়া আছে। তো এখানে এই হেক্সাগন অ্যালায়েন্সে আমি আরেকটা কথা, যে এই যে ইন্ডিয়ার সাথে ওনাদের যে এত বড় অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের বেসিসটা কি? আমি যদি বলেন যে এই অ্যালায়েন্সের বেসিস হচ্ছে গিয়ে যে তাদের কমন এনিমি হচ্ছে মুসলিমস। বলা হয়েছে যে ইসরায়েল যেগুলো ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে যে সমস্ত টেকনিক তারা আপনার ইউজ করেছে, সেগুলোই কাশ্মীরে করা হয়েছে। আমার কথা বলা, আমি এভাবে দেখছি যে বাংলাদেশের প্রতি যে এক ধরনের যে আপনার বিরোধিতা, সেটার পিছনে এই যে মুসলিম এবং রেশিয়াল কম্পোনেন্টটা, যেটা ইসরায়েলের সাথে ওনাদের অ্যালায়েন্সটাতে বোঝা যাচ্ছে, সেখান থেকে আমি বলছি যে দিস ইজ প্রবাবলি দ্য হোল পিকচার।